নমস্কার। আহ, গোটা শহর কলকাতা, গোটা রাজ্য কিংবা গোটা দেশ জুড়ে একটা শীতের আবহ, একটা শীতের কামড় দিচ্ছে, ঠিক কথা। কিন্তু এই শীতের কামড়েই আহ, শহর কলকাতায় প্রতি বছরের মতো এবছরও কিন্তু এক উৎসব হবে। কি উৎসব বলুন তো? যারা বইপ্রেমী দর্শক বা যারা পাঠক আরো ভালোভাবে বললে বলা যায়, তারা সবসময় কিন্তু এই শীতের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই শহর কলকাতামুখী হন। তার কারণ তারা বই পড়তে ভালোবাসেন। আর বই পড়তে ভালোবাসেন বলেই তারা কিন্তু কলকাতায় বইমেলায় তাদের ডেস্টিনেশন থাকে। নমস্কার, আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আহ অর্থাৎ কলকাতা বইমেলা আসন্ন। তার কারণ যখনই প্রতিবেদন করছি তার আর দু একদিনের মধ্যেই কিন্তু কলকাতা বইমেলা জমজমাট ভাবে শুরু হয়ে যাবে। আর কলকাতা বইমেলা নিয়ে যখন কথা বলছি, তখন আমার পাশে আজকের আমার সঙ্গে একান্ত আলাপচারিতায় যে অতিথি বসে রয়েছেন তার কথা বলতে হয়ই হয়। কলকাতা বইমেলা এমন এক পীঠস্থান যেখানে কিন্তু বই প্রেমীরা যেমন আসেন, ঠিক অপর প্রান্তে বলা যেতে পারে যারা লিখতে ভালোবাসেন, সেই ধরনের যাদের কলমি অস্ত্র, তারাও কিন্তু তাদের বইকে একেবারে সামনে তুলে ধরেন। আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন, আহ, তার নেশা, তার লেখাই তার নেশা। পুলক রায় পেশাগতভাবে সম্পূর্ণ অন্য দিকে তিনি বিরাজমান। তিনি একেবারে মেডিকেল জগতের মানুষ, কিন্তু কিন্তু তিনি এবারের কলকাতা বইমেলায় একটা নয়, দুটো নয়, তিনটে বইকে তিনি কিন্তু প্রকাশ করছেন। কি এর গল্প, সবকিছুই আজকে সরাসরি পুলকবাবুর সঙ্গে কথা বলবো। পুলকবাবু নমস্কার। নতুন বছর 2026 শুরু হয়ে গেল। সেই 26-এ দাঁড়িয়ে একটা নয়, দুটো নয়, তিনটে বই আপনি কলকাতা বইমেলায় প্রকাশ করছেন। এটা কি 3 বছরের স্বপ্ন? তিনটে কেন, আমি জানতে চাই। না, তিনটে হচ্ছে কবিগুরুর কান্না গত বছর বের করেছি ফার্স্ট সংস্করণ। দ্বিতীয় সংস্করণ এবারে গতবারে বেরিয়েছিল 83খানা কবিতা, এবারে সেটা বেরিয়েছে 104খানা কবিতা নিয়ে। আচ্ছা আর গতবারে যে বইটা বেরিয়েছিল পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। আচ্ছা আবার তাই আমি নতুন করে তৃতীয় সংস্করণ এবারে করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মানে এতটাই এই বইয়ের চাহিদা। হ্যাঁ, আমি তিনটে বইয়ের নাম বলবো, ভারী অদ্ভুত নাম। কবিগুরুর কান্না একদম আমার এখানেই রয়েছে, সেই একদম তার প্রথম পেজ বলা যেতে পারে, যেটা একদম ফার্স্ট পেজ, কবিগুরুর কান্না। দ্বিতীয় বই যেটা আসছে অবশ্যই পুলক বাবু, ভালোবাসি বলে। ভালোবাসি বলে দ্বিতীয় বই। এবং অবশ্যই তৃতীয় যে নামটাও কিন্তু ভারী অদ্ভুত, দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে। আমি এই এক এক করে বিষয় অবশ্যই আসবো। প্রথমে আমরা আলোচনা কবিগুরুকে নিয়ে বরঞ্চ শুরু করি। কবিগুরুর কান্না, ব্যতিক্রমী চিন্তা ভাবনা পুলক বাবুর। পুলক বাবু, কবিগুরুর কান্নায় কি পাচ্ছে পাঠকেরা? দেখুন, কবিগুরুকে নিয়ে বলার কিছু নেই। কবিগুরুকে যে ক্লাসের দোরগোড়ায় পা দিয়েছে, স্কুলের দোরগোড়ায় পা দিয়েছে, সে থেকে একবারে পার্থক্য যারা 80 বছর বয়স, 90 বছর বয়স, তারাও চেনে। আর এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বাঙালি তো বটেই গর্বিত, আমাদের সারা ভারতবর্ষ গর্বিত। রবীন্দ্রনাথকে নিয়ে এমন কোনো মানুষ নেই যে তার জীবিকার দিকে এগিয়ে যায়। রবীন্দ্রনাথকে যারা ভালোবেসেছে, রবীন্দ্রনাথের প্রেমে যারা আছে, কেউ গান নিয়ে, কেউ আবৃত্তি নিয়ে, কেউ নৃত্যনাট্য নিয়ে, রবীন্দ্রনাথকে ভালোবাসার জগৎ চতুর্দিক। এবং এমন কিছু জিনিস আছে, অনেক সমস্যার সমাধান, মানে যার জন্যই আমরা রবীন্দ্রনাথকে দার্শনিক বলেছি, স্বীকার করে নিয়েছি দার্শনিক বলে। কিন্তু সেই লোকটা বেঁচে ছিল 80 বছর, তখন 52বর্তী ফ্যামিলি, সেই পরিবারের একজন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার জীবনে 41খানা মৃত্যু দেখেছেন। বাবা, মা, বৌঠান, নিজের মিসেস, নিজের ছেলে মেয়ে, ভাই, ভাইপো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এত মৃত্যু দেখেছেন। তার মধ্যে থেকে নিজেকে কিভাবে বের করে এনেছেন সাহিত্য জগতে, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। আমরা কথায় কথায় বলে যাই রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা, মৃত্যু চেতনা, মৃত্যু চেতনা, কিন্তু মৃত্যু চেতনাটা পেলেন কোত্থেকে? ঠিক। এই জিনিসটা। আর জীবনে এত অপমানিত হয়েছেন নিজের লোকের কাছ থেকে, বড় আঘাত পেয়েছেন, যার জন্য আমি তার কান্নাটা দেখার চেষ্টা করেছি। তার
পেছন দিকটা দেখার চেষ্টা করেছি। উনি নিজেকে বের করে আনলেন কি করে এত দুঃখ কষ্ট দুর্দশা যন্ত্রণার মধ্যে থেকে। নিজের মেয়ে মারা গেছে, জামাই টেবিলের উপরে পা দিয়ে শ্বশুরকে সিগারেট ফুঁকতে ফুঁকতে অপমান করছে, জামাইয়ের বাড়ি থেকে ফিরে আসছে, চিন্তা করা যায়? সেই ফিরে আসার পথে আবার অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখলেন, নিজের কবিতা বললেন, কিন্তু নিজের যে মেয়ে মারা গেছে সেই যে যন্ত্রণা চেপে রাখা, চিন্তা করা যায় না। আপনি আমি পারবো না, কিন্তু সেই মানুষটা পেরেছেন। এবং আমি ওনার যে সমস্ত গল্প উপন্যাস সাহিত্য পড়েছি, যে সমস্ত চরিত্রগুলো কে আমার মনে হয়েছে এগুলো ওনার কল্পনা না, ওগুলো প্রত্যেকটি যেন তার ফ্যামিলি, তার পরিবারের চরিত্র। এই জিনিসটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। কখনো তার মেজ বউ ঠান, কখনো তার নিজের বউ ঠান, কখনো নিজের বউ, কখনো নিজের মেয়ে। এই যে জিনিসগুলো না, কাবুলিওয়ালায় মিনি, কাবুলিওয়ালায় রহমত, তারপরে নিরুপমা, নিরুপমার চরিত্রে নিরুপমা, ঘরে বাইরে উপন্যাসে বিমলা, এরকম অজস্র চরিত্র আছে। যেটা সত্যজিৎ রায়ের যে বইটা পড়লো, কি বইটা যেন, তিন কন্যা আর একটা ঘরে বাইরে, আর একটা যেন কি যেন, রবীন্দ্রনাথের এই কাহিনী অবলম্বনে। সেখানে যে চরিত্রগুলো না, এই যে বৌঠান চরিত্র এবং নিজের চরিত্র, দেওরের চরিত্র, কি অপূর্ব ভাবে নিজের বংশের চারুলতা, চারুলতা, একদম ঠিক, চারুলতা, চারুলতা আরো একটা শ্রমিক ছিল, একবারে নিজের পরিবারের ঘটনা, কিন্তু সেই পরিবারের ঘটনাটাকে এত সুন্দর করে সার্বজনীন করে তুলেছেন। আমরা পড়ি, দুঃখ পাই, কষ্ট পাই, কিন্তু অথচ সেই মানুষটার পেছনে কত দুঃখ ছিল, দুঃখ ছিল। এই জায়গায় লেখকের মনে হয় আমার কথা আমি বলবো, আমার বিপরীত চিন্তা এটাই, আমি ওনার পেছন দিকটা দেখার চেষ্টা করেছি, যে কষ্টের মধ্যে দিয়ে কি করে বেরিয়ে আসতে হয়। দেখবেন একটা কথা চিন্তা করুন, প্রত্যেকটা মানুষের জীবনে আমরা জন্মে কিন্তু হাঁটতে শিখিনি, ঠিক, আমরা হামাগুড়ি দিই, ঠিক, উঠতে দাঁড়াই, আবার পড়ে যাই, আবার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠিক সেই রকম বারবার আঘাত পেয়েছেন, বারবার দাঁড়িয়েছেন, বারবার পড়ে গেছেন, বারবার উঠে দাঁড়িয়েছেন। সেই যে দাঁড়ানোর চেষ্টা, তাকে নোবেল প্রাইজ, এবং সেটা শুধুমাত্র তার কলমের জোরে, শুধুমাত্র, মানে একাধারে সাহিত্যিক, একাধারে ছোট গল্প, বড় গল্প, গান, কোনো কিছুতেই এমন কোনো দিক বাকি নেই যেটা উনি করে। আমরা কিন্তু লেখকের সাথে কথা বলতে বলতে সত্যি আমরা খানিকটা অদ্ভুতই হয়ে যাচ্ছি এইভাবেই, যে তিনি কিন্তু কবিগুরুর কান্নাকে তার বইয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু তুলে ধরছেন। ব্যতিক্রমী চিন্তা ভাবনা, 41টা মৃত্যু তিনি দেখেছেন, এবং সেই পেছনের, অর্থাৎ পর্দার পেছনের যে কবিগুরুর ভাবমূর্তিকে তিনি কিন্তু কলমের সাহায্যে তিনি তুলে ধরছেন। আমি একটা বিষয় জানতে চাইবো, সব মানে ভীষণ মানে যারা পাঠক তাদের মতো আমারও খুব আগ্রহ, এই মানে সেটাকে আপনি কিভাবে, মানে এটা কি তার বিভিন্ন মৃত্যু চেতনা থেকে তুলে ধরা হয়েছে? আমি দেখলাম বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় সবাই রবীন্দ্রনাথ নিয়ে বলে, আমিও বলেছি, কে না ভালোবাসে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গানে কে না পাগল হয়েছে। ছোটবেলায় এই সমস্ত গানগুলো প্রেমের বয়সে প্রত্যেকটা মানুষই প্রেম করেছে, আমি করেছি, আমার ঠাকুরদা করেছে, তার ঠাকুরদা করেছে, আমার মেয়ে করবে, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, ঠিক, রবীন্দ্রনাথও করেছেন, কোনো ব্যতিক্রম না। কিন্তু এই যে প্রেম যে সার্বজনীন করে তোলা, ওনার কলম। একটা বিষয় প্রভু জানতে চাইবো, যে কবিগুরুর কান্না, এই চিন্তা ভাবনাটা মানে কতদিন আগে ধরে এই চিন্তা ভাবনাটা আপনার মনের বা মস্তিষ্কে বারবার ঘুরেছে? আমি সত্যি কথা বলতে কি, কবিগুরুর কান্না নিয়ে যখন আমি ভেবেছি না, আমি কখনো ভাবতে পারিনি যে এইটা নিয়ে আমি 100 খানা কবিতা লিখে ফেলবো, আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি কখনো রবীন্দ্রনাথকে নিয়ে 100 খানা, সে যে পর্যায়ের হোক, প্রেম পর্যায়ের হোক, বা দুঃখ মৃত্যু চেতনা হোক, বা গান হোক, সবই কবিতার আকারে আছে, সবই কবিতার আকারে আছে। আমি ভাবতে পারিনি রবীন্দ্রনাথকে নিয়ে এতগুলো কবিতা আমি লিখতে পারবো। এইবারে এই যে দেখো, এটা পুরো সমাজের চিত্র। দেখুন, সাহিত্য হচ্ছে সেইটা, আজকে যেটা সাহিত্য, আগামী দিনে সেটা ইতিহাস। এই ইতিহাস থেকে পরবর্তী আজকে হিউম্যান সায়েন্স কবে লিখে গেছে, তার সাহিত্য যারা পড়েছে তখনকার চিত্র আমরা বুঝতে পারছি। আজকে আমি যে এই সাহিত্যটা লিখেছি বা এই যে সমাজটাকে তুলে ধরেছি, সমাজই তো সাহিত্য। আগামী দিনে আগামী প্রজন্ম যারা তারা পড়বে, এই ভাইফোঁটা হচ্ছে আগামী প্রজন্ম, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি তারা জানুক, চিনুক, ওখান থেকে ওরা প্রেরণা পাক। এবং আমি এই কবিতা বইটাতে যা যা লিখেছি, আমি তো বলবো বর্তমানে ছেলেমেয়েরা এখান থেকে
প্রেরণা পাবে, আগামী দিনে কোন পথে এগোবে সেই উৎস চেতনা পাবে। আমি দর্শকদের মতো যারা এই আমাদের প্রতিবেদন দেখছেন, এই আলাপচারিতা দেখছেন, তাদের মতো একটা প্রশ্ন আমি ভীষণ জানতে চাইবো। দেখো কমা ঘরের ছেলে ভাইপো কি বলে, নামটার মধ্যে একটা অদ্ভুত অফবিট নাম, একদম অফবিট নাম। একবারে। এই নামটাকে বেছে নেওয়ার কারণটা কি ছিল? এবং নামটা 2 লাইনের নাম, 6টা ওয়ার্ড আছে, হ্যাঁ। মানে এই নামটাকে কেন বলছিলেন? দেখুন, ভাইপো আমাদের বাঙালি ঘরে নেই এরকম। এবং ভাইপো যে কথাটা, ভাইপো হচ্ছে আগামী প্রজন্ম, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি? কবি সুকান্তের ছাড়পত্র, ও বলে গেছে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ তার জন্য রেখে যাচ্ছি আমার এত কিছু। তাই তো সবাই আমরা চাইছি, আমরা যে কষ্টটা পাচ্ছি, আমরা যে যন্ত্রণার মধ্যে, এটা যেন আমার ছেলে না পায়। ঠিক। তারা যেন দুধে ভাতে থাকে। সেই আগেকার প্রাচীন সাহিত্যের কথা বলতে সব বাবা মাই চায় তার ছেলে যেন দুধে ভাতে থাকে। অতএব আমি যে কষ্টটা পাচ্ছি, আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখান থেকে যে আমার অনুভূতি, উপলব্ধি, আমি পরবর্তী ছেলে মেয়েদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমি পথটা খুলে দিয়েছি। বাবা দেখ, এই পথে এগোবি, দেখ বাবা ওই পথে চলবি। মানুষ ভালো, সব মানুষ ভালো না। আলো নিয়ে পৃথিবী আর অন্ধকার নিয়েও পৃথিবী, ভালো নিয়ে পৃথিবী, মন্দ নিয়েও পৃথিবী। ভালোর ভালো আছে, মন্দেরও ভালো আছে। সবাই কিন্তু মন্দ নয়, সবাই কিন্তু ভালো নয়, সবার মধ্যে ভালো আছে মন্দ। আমাকে বেছে নিতে হবে। হাঁস যেরকম জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটাই গ্রহণ করে, আমি ঠিক সার অংশটা তুলে দেবো। কে কি ভাববে, এতে কোনো রাজনীতি নেই, কোনো কিছু নেই, তবে সমাজ আছে। পুলকবাবু, আমি একটা আসবো, আমি 2টো বই এবং অবশ্যই 3য় বইয়ের কথা আমি আলোচনা করব, কিন্তু আমি আপনাকে নিয়ে যত জেনেছি বা যত জানার আগ্রহ হয়েছে, কারণ অতিথির সাথে বসতে গেলে অতিথি সম্বন্ধে একটু রিসার্চ করে আসতে হয়। আমি এই জায়গায় আসবো যে মেদিনীপুরের মানুষ এবং যথেষ্ট স্ট্রাগল করে এসে শহর কলকাতায় একটা জমি তৈরি করা, মেডিকেল জগতে একটা জমি তৈরি করা, সেই জায়গা থেকে লেখার প্রতি টান, এটা কি ছোটবেলা থেকে পরিবারের কাউকে থেকে উদ্বুদ্ধ হওয়া, মানে এই ব্যাপারটা কিভাবে? হ্যাঁ, উদ্বুদ্ধ হওয়া বলতে আমার বাবা স্কুল টিচার ছিলেন। আমি বড় হয়ে দেখেছিলাম বাবার হাতের আঁকা ছবি, প্রিয়দর্শী অশোকের ছবি বাবা এত সুন্দর করে এঁকেছিল, আমি অবাক হয়ে গেছি যে এইভাবে আঁকা যায়। এবং বাবা যখন বিএড পড়তো, বিএড যে কলেজ, সেই কলেজ পত্রিকায় বাবা সম্পাদক এবং বাবার লেখা বেরিয়েছে। সেই কবিতাটাকেও আমি আমার প্রথম জীবনের যে বই, সেই বইটাতে বাবার লেখাটা আমি ছেপেছি, যেটা আমার বাবা দেখে গেছে। তারপরে আমি পরবর্তী সময়ে আবার বাংলাদেশে গিয়ে 5-7 বার অনুষ্ঠান করে এসেছি, সেটাও আমার বাবা দেখে গেছে। কিছু ছবি এনে বাবাকে উপহার দিয়েছি, বই গিফট দিয়েছি। মানে লেখক আপনার বাবা দেখে গেছে। এবং বাবা মাথায় এসে বলছে, বাবা তুই যেভাবে ধরেছিস, তুই যদি এগিয়ে যাস না, তুই পারবি। বাবার আশীর্বাদ, বাবার এই আশীর্বাদ আমার মনে গেঁথে গেছে। আমার বাবা স্কুল শিক্ষক ছিল, আমার বাবা যে আমাকে এইভাবে আশীর্বাদ করবে আমি ভাবিনি। এবং বাবার, আমার জীবনে অনেক ঘটনা আছে। আমার এক জায়গায় একটু অবশ্যই কথা বলি, শোনার দরকার আছে। আমার জীবনটা খানিকটা সিনেমার মতো হয়ে গেছে। আমার বিয়ে হবে 6 মাস আগে থেকে ঠিক হয়ে গেছে। আমার বাবা যাচ্ছে পুজোর তত্ত্ব দিতে, আমার মা যাচ্ছে মেয়ের বাড়িতে পুজো দিতে। বিয়ের 3 দিন আগে বিয়ে ভেঙে গেছে। সেই বিয়ে ভেঙে যায় হয়। বিয়ে যখন ভেঙে যাচ্ছে, আমরা তো দেশপাড়া গায়ে মানুষ, মেদিনীপুরের লোক, তখন এই গ্রামের কিছু জন, ওই গ্রামের কিছু জন বসে একটা সালিস মতো, কেন হচ্ছে, কেন ভেঙে যাচ্ছে, এর কি কোনো কথা গোপন ছিল, সেই নিয়ে সব আলোচনা হচ্ছে। যে ডিসিশনে আসা হলো, মেয়ের বাপ বললো, আপনারা যে জিনিসটা আমার মেয়েকে দিয়ে আশীর্বাদ করেছেন, সেটা আপনারা ফেরত দিন, ফেরত দিন। আমার বাবা সেখানে উত্তর করেছিল, যেটা আমার এখনো মনে গেঁথে আছে। সেই নিয়ে আমার একটা গল্প লেখা আছে, ছোট গল্প, আশীর্বাদ ফেরত। আমার বাবা বলেছে, আমি হাজার হাজার ছেলে মেয়েকে আশীর্বাদ করতে শিখেছি, আশীর্বাদ তো ফেরত নিতে শিখিনি। আপনার মেয়েকে যে জিনিসটা দিয়ে আমি আশীর্বাদ করেছি আমি নিতে পারবো না। আপনি আমার ছেলেকে যেটা দিয়েছেন, আপনি আপনার কথাতে বুঝিয়ে দিলেন, ওগুলো ফেরত দেবেন। আপনি চলুন, আপনাকে দিয়ে দেবো, আপনার আশীর্বাদ আমি নেবো না। কিন্তু আপনার মেয়েকে যেটা আমি দিয়েছি, আমি স্কুল মাস্টার, আমি কত ছেলে মেয়েকে আশীর্বাদ করে মানুষ করেছি, তৈরি করেছি, তাদের আশীর্বাদ ফেরত দেবো। বাবার যে এই উক্তি আমি জীবনের আমার পরম পাওয়া, মানে ভাবাই যায় না। মানে আজকের জগতের, কারণ মানুষজনের মন তো অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় যখন হলোই না, যখন সম্পর্ক গড়ালোই না, তখন দেনা পাওনার বিষয়টাও ফিরিয়ে নেওয়া। সেই জায়গায় আপনার বাবা আমার বাবা যে এই উত্তরটা দিলেন, এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে সালিসিতে অন্তত 16-17 জন ছিল। আচ্ছা, এটা সালিসি সভা বসেছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা দেশপাড়া গায়ে লোক, দেশপাড়া নিয়ে এটাই হয়। হ্যাঁ,
সেখানে আরো 5 জন যারা দাঁড়িয়ে ছিল, যখন ওই অনুষ্ঠান থেকে উঠে আসে, সবাই, একটা লোক বাদ গেছে কিনা আমি জানি না, যদি যায় আমার চোখে সেটা পড়েই, বাবাকে প্রণাম করছে। আমি আমার বাবাকে পেয়েছি। এরকম বাবা কজন মানুষ পায় আমি জানি না। সব বাবা মা তার ছেলের জন্য করে, কিন্তু এই যে আমার চোখে দেখার অভিজ্ঞতা, আমি সেদিন থেকেই আমি আমার বাবাকে চিনেছি আরো ভালো করে। এই আমার বড় পাওনা। পুলকবাবুর সাথে কথা বলতে বলতে পুলকবাবু নিজেও অনেকটাই বলা যেতে পারে তিনি ইমোশনাল হয়ে পড়ছেন, কারণ ইমোশনাল হওয়াটাই খুব স্বাভাবিক। যখন বাবার কথা তার গর্বিত সন্তান বলে, বাবার কথা যখন বুক ফুলিয়ে বলে, তখন কিন্তু সত্যি নিজেকে বড্ড গর্ববোধ হয়, তার কারণ তিনি সেই বাবারই সন্তান। আমরা লেখক পুলক রায়ের সাথে কথা বলছি এবং তার ভেতরের মানুষটাকে বোঝার এই কারণে চেষ্টা করছি, কেন জানেন বলুন তো? তার কারণ যারা লেখে তারা অনেক সময় কম কথা বলে, তারা হয়তো কথা বলতেই পারে চান না বা বলতে চান না, তারা খানিকটা লোকচক্ষুর একটু আড়ালেই থাকে, কিন্তু তারা সবকিছুই নিজেদের ভাষাকে তাদের কলমের মধ্যে দিয়ে বাইরে প্রকাশ করে, এবং বাইরে প্রকাশ করে বলেই কিন্তু একদিকে পেশা, তারপরে একটার পর একটা বিভিন্ন প্রতিকূলতাকে জয় করি এক লেখকের, অনামী লেখকের জন্ম হয়, এবং পরবর্তীকালে সেই লেখক তার লেখনীর দৌলতে, তার লেখনীর ধারে সে কিন্তু নামী হয়ে যায় পাঠকদের একেবারে মনে। আমি আমার তৃতীয় বইয়ের কথায় আসবো, অবশ্যই ভালোবাসি বলে। সেটাও পুলক রায়ের লেখা। এটা কি একেবারে প্রেমের কবিতা, ভালোবাসি বল? না, ভালোবাসি বলে প্রেম নয়। আচ্ছা, প্রতিবাদও আছে, সমাজও আছে, প্রকৃতিও আছে, প্রেমিকাও আছে, বউও আছে, ভাইও আছে, ভাইপো আছে, গোটা সমাজ ভালোবাসি। আচ্ছা। আমি একটা কাঠকেও ভালোবাসতে পারি, ঠিক। আমার এই ফার্নিচারটাকেও ভালোবাসতে পারি, ঠিক। আমার প্রেমিকা যে গোলাপটা দিচ্ছে তাকেও ভালোবাসতে পারি, রাইট। আমি আমার মাকেও ভালোবাসতে পারি। ঠিক। আমি আগে যে আমার প্রেমটা ছিল, প্রেম করেনি এমন কেউ নেই। যার গায়ে মানুষের রক্ত আছে সে প্রেম করেছে, জীবের রক্ত আছে, কুকুরেরও প্রেম করেছে, ঠিক। কিন্তু তারা বলতে পারে না, আমরা বুঝতে পারি না। ঠিক। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ জীব, আমরা বলতে পারি, প্রকাশ করতে পারি। প্রেম সবাই করে, প্রেম করেনি যদি কেউ বলে, আমি বলবো সে মানুষের মধ্যে পড়ে না, কিন্তু স্বীকার করি না আমরা। ঠিক। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, সেই নিয়েও আমার কবিতা আছে। লেখকের জীবনে প্রেম তো এসছে, অবশ্যই অবশ্যই, করিনি কথা বলতে পারবো না, হয়নি। সবার ক্ষেত্রে যে সার্থক হবে এ কথা বলা যায় না, আবার সবার ক্ষেত্রে যে ব্যর্থ হবে তা না। যার জিনিস সে ঠিক পাবে। নদী যখন উৎসমুখে সৃষ্টি হয়, সে জানে না তাকে কত দূর যেতে হবে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, সেই যাওয়ার পথে সে কিন্তু ঠিক এগিয়ে যায়, পাহাড় পর্বত জঙ্গল সব ভেঙে চুরে নিয়ে সে ঠিক পৌঁছায়। ঠিক। মোহনায় তাকে আসতেই হবে। ঠিক। আমি যদি আমার একটা চিন্তাধারা, উপলব্ধি, অনুভূতি আমার মধ্যে থাকে না, সে ঠিক কলমে পেরোবেই। আমার এই ভাষা একটু ছিল, তাই বাবা মার আশীর্বাদে লিখি। অনেকেই আমাকে বলেছে যে কেউ বড়দা বলে, কেউ পুলকদা বলে, কেউ আমার ডাক নাম গৌতম দা বলে। বলে গৌতম দা তোমার সব ভালো, কিন্তু তোমার যে ভাষা এত কঠিন ভাষা, এত ধুরহ ভাষা, তুমি যখন কথা বলো তো বোঝা যায় না, একটু বেশি তোমার ভাষাগুলো মানে বঙ্কিম প্রেমী আর কি। আমি সে কথা বলতে, আমি লিখতে বসি যখন বেরিয়ে আমি যায়। একটা বিষয়গুলোতে একটু জানতে চাইবো, যেহেতু আমরা সমস্ত বিষয়গুলো একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করে পরবর্তী সময় যারা যারা এসছে, রাজ্য রাজনীতিরও বিভিন্ন পট পরিবর্তন হতে 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 গেছে। দেশের স্বাধীনতার আগের আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময় অনেক সময় লেখকেরা, সাহিত্যিকেরা তাদের কলমের জোরে তারা কিন্তু একটা পরিবর্তনের, মানে আমি পরিবর্তন মানে কোডান করে আমি আবারও বলছি, সার্বিক পরিবর্তন, সমাজের পরিবর্তন। তার কারণ আমরা যখন এই প্রতিবেদন করছি জানুয়ারি মাস, স্বামীজির 164তম জন্মদিবস পালিত হয়েছে গোটা মানে দেশ জুড়ে, রাজ্য জুড়ে। আপনার কি মনে হয় গোটা দেশ বা সামগ্রিকভাবে পৃথিবীতে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে, লেখকের কলম বা লেখর যে ধার এর মাধ্যমে এই এই পরিবর্তন কি ধীরে ধীরে সম্ভব, মানে এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সমাজে আলো আছে বলেই সমাজ এত উজ্জ্বল, ভালো আছে বলেই ভালোর দিকে মানুষ এগোয়। সবাই কিন্তু মন্দের দিকে ছোটে না, কিন্তু মানুষ মন্দটাকে আগে গ্রহণ করে ফেলে, তাই কিন্তু আজকে সমাজটা এইভাবে এগিয়ে যাচ্ছে। আপনি কি বলছেন ভালো মানুষ নেই? নিশ্চয়ই ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষ যদি চোখ খুলে ঘুমিয়ে থাকে, এই যে একটা কথা বলে না সমাজে, বুদ্ধিজীবীরা গেল কোথায়, বুদ্ধিজীবীরা ঘুমিয়ে গেল। চলে না, বুদ্ধিজীবী তার কলমের ধার আছে, কিন্তু আমি যদি কোনো একটা
গিফট পাওয়ার জন্য, কোনো একটা পাওনা পাওয়ার জন্য, কোনো পদ্মশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, এগুলো যদি পাওয়ার জন্য আমাকে ওয়েলিং করতে হয়, আমি তাহলে কলমে আমি আমি একদম এই আমি জায়গাটা কলমে লিখবো। আমি এই জায়গাটাই আসবো। আমি তাহলে আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, একটা কবিতা আপনাকে শোনাবো। একদম 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 আমরা পুলকদার সঙ্গে আমি- রয়েছে, একটুখানি পুলকদার মুখে একটুখানি কিছু কবিতাও আমরা শুনবো। হ্যাঁ, একটা কবিতা বলি। হুম। চায়না হতে বিনিময়ের কবি। বুঝতেই পারছেন নামকরণটা? হুম, আপনি আমাকে বিনিময় দেবেন, দিলে আপনি আমাকে উত্তরীয় পড়াবেন, মাথায় টুপি পরাবেন, বই আমার প্রকাশ করে দেবেন, আমি ওরকম কবি হতে চাই। তাই কবিতাটার নাম চায়না হতে বিনিময়ের কবি। কবিতাটা পড়ি। একদম। গল্প, কবিতা, প্রবন্ধ সাহিত্যের পথ। সাহিত্য ভালোবেসে গিয়েছিলাম সাহিত্য অঙ্গনে, কবিতা পাঠের কবিতা উৎসব আসর। কবি কলম সৈনিক, প্রমাণে সৌজন্য পেতে মাইক্রোফোন হাতে কবিতা পড়েন, আনন্দ পান, উৎকর্ষ দেখান গলার জোরে। উপস্থিত সব কবি গল্প কথায় ব্যস্ত বেশি, আর একটা অনুষ্ঠানের খোঁজে। উঠে আসে যদি উত্তরীয় সম্মাননার সম্ভার, কাদের কবে কোথায় অনুষ্ঠান আছে, একসাথে অনেক মুখে প্রশ্ন বারবার। মঞ্চে কবির কবিতা পাঠ শেষ, কবিতা কি প্রবন্ধ, ভাব অর্থ অলংকারহীন ছন্দ, নেই দ্বন্দ্ব, মূল্যহীন করতালির আওয়াজ, মনকে বলে সাবাস। কার্পণ্য কিসের, উৎসাহ দিতে একটু বেশি আনন্দের। তা বেশ বেশ বেশ, কবিতা আলাপ। তবে কবিতা কি কেউ শোনেন? আছেন কেউ কেউ দূরত্ব রেখে একা একা বসেন, অল্প কথা বলেন, ভালো মন্দ খোঁজেন, উপলব্ধি করেন, যথার্থতা হারিয়ে সময়ে একাকী কেটে পড়েন। দু চারটা ছটা অনুষ্ঠানে গেছি, এমন অনেক দেখেছি, বিনিময়ের হাত বাড়িয়ে নিয়েছি উত্তরীয় সাম্মানিকের ছবি। তবে চাই না হতে আর সৌজন্যের মানবিক লেখক সাহিত্যিক কবি। বাহ, কে বাত। লেখার মধ্যেই অনেক কিছু কথা বলে দেন কবিরা, এবং সেই জায়গায় থেকে একটাই বিষয় কথা বলার যে অনেক সময় আমরা যখন গুণীজনদের সাথে কথা বলি, এটা আমাদের অভিজ্ঞতা, সাংবাদিকদের অভিজ্ঞতা, এখন সমাজে যেটা যাচ্ছে, আসল গুণীজন এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নকল গুণীজন। একবার আপনার এই লেখা সূত্র করে আসছি। আমার এই বইটা যদি কেউ হাতে পায়, হ্যাঁ। তাকে সমালোচনা করতে হবে হুম, যে পুলবাবু কেন এটা লিখেছেন। হুম, আর আমরা ভাবি, এখন আমাদের সত্যি পশ্চিমবাংলার কথাই যেটা বলছি, ভাইপো বলতে মানুষ একজনকে বুঝছে, হুম। কিন্তু এটা খুব ভুল। ভাইপো ভাইপো তো প্রত্যেক পরিবারের ঘরে ঘরে আছে। একদমই তাই। এমন একটা ফ্যামিলি দেখাতে পারবে না যেখানে ভাইপো নেই, ভাইজি নেই। আরে এরা উত্তর প্রজন্ম। সেই মিথ্যে কেন? আপনি ভাবতে চাইছেন। একবার ঠিক। আপনার ভাইপো কথাটা আপনার একার নয়, ভাইপো আমারও আছে, তারও আছে, তারও আছে, সবার আছে। আর এই যে নামকরণটা, বর্তমান সমাজটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমি কোনো রাজনীতির লোক নই, আমি কাউকে বিড়ম্বনা করতে চাইনি, কাউকে ফেলতে চাইনি, কারো ঈর্ষান্বিত হয়ে কথাও বলতে চাই। আমি রাজনীতি আমি এই সমস্ত কবিতা আমি দু একটা শোনাবো, হ্যাঁ। তার আগে আপনাকে বলে নিই, ভালোবাসি বলে কবির কলমে যে কথাটা সেইটা একটু শোনাই। বেশ। এবং তারপরে আপনাকে আসবো, এই যে দেখো ঘরের ছেলে ভাইপো করে, বাংলাদেশে হিন্দু এত নিধন হচ্ছে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সব চুপ, নীরব, নীরব দর্শক। আশ্চর্য হয়ে যেতে হয় যে মানুষের প্রতিবাদ কোথায় নেই। আর ভালোবাসি বলে তাটা আমি কবির কলমে লিখেছি, কবিতা সাহিত্য মনের উপলব্ধি, নির্যাস ধ্রুপদী সৃষ্টি, যা সমাজকে সম্পৃক্ত ও সমৃদ্ধ করে, নতুনদের অনুপ্রাণিত করে, বার্তা দেয়। সাহিত্য শুধু মনের কথা ব্যক্ত করে না, সমাজ, সংসার, রাজনীতি, প্রকৃতি, বিরহ, প্রেম ইত্যাদিকে তুলে ধরে। সাহিত্য শিক্ষামূলক বিনোদন, তাই ভাষা নির্বাচন, কথা, মাত্রা, ছন্দ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গঠনমূলকভাবে তুলে ধরাই কলমের উৎকর্ষতা। ভালোবাসি বলে নামের মধ্য দিয়ে প্রধানত প্রেমের পূর্বরাগ, অনুরাগ, পররাগ, বিরহ বোঝালেও সামগ্রিক চিন্তায় প্রকৃতি, সমাজ, সংসার, সংস্কৃতি ও সঙ্গে নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। নিতে বাধ্য হয়েছি, কারণ সকলেই কলমের ভাষায়, ভাবনায় সমানভাবে ভিড় জমিয়েছে এবং সার্থকভাবে রূপ নিয়েছে। কবিতাগুলি পাঠকের মনে কথা হয়ে উঠবে আশা করি। বাহ, বুঝতেই পাচ্ছেন কিভাবে আমরা যত যত সময় যাচ্ছে আমরা অবশ্যই লেখকের সাথে কথা বলছি, কথা বলে আমরা একটুখানি বুঝে নিচ্ছি যে তিনটে বইয়ের পিছনের গল্পটা কোথায় এক্স্যাক্টলি ছিল। যখন রাজনীতির কথা আসলে আমি একটু ছোট্ট করে জানতে চাইবো, পুলকবাবু, যেহেতু আপনি এই রাজ্যের মানুষ, রাজ্য রাজনীতি দেখছেন, পুরোপুরিভাবে রাজ্য রাজনীতি দেখছেন, কোনো একদিন যদি
আমি একদম মানে সরাসরি এই প্রশ্ন করছি যে কোড আন কোড এখন বুদ্ধিজীবী সবাই, কিন্তু বুদ্ধিজীবীর সংজ্ঞাটাই হয়তো অনেকে কেউ জানেন না। লেখকও বুদ্ধিজীবী হচ্ছে, কবিও বুদ্ধিজীবী হচ্ছে, অভিনেতাও বুদ্ধিজীবী হচ্ছে। যদি পুলক বাবুর কাছে কখনো এই ধরনের কোনো জায়গা আসে যে সমাজসেবা, সেটা লেখার মাধ্যমে যেমন হচ্ছে একটা হচ্ছে, এবং যদি সরাসরি রাজনীতির আঙিনা থেকে সমাজসেবার কোনো প্রস্তাব আসে, তখন কি লেখক পুলক রায় রাজনীতির আঙিনায় পা বাড়াতে পারে? আমি সবার প্রথমে মঞ্চে উঠে নমস্কার করব, সব মানুষকে জানাবো আমি রাজনীতি করি না। আচ্ছা, আমি বেশ। রাজনীতি বুঝি, আচ্ছা। রাজনীতি জানি, হুম। রাজনীতি চর্চা করি, কিন্তু আমি ভাষায় মঞ্চে দাঁড়িয়ে বলতে নারাজ। আমি কাউকে সমর্থন করি না, কেননা আমি আমার বেকার জীবনে তখন পশ্চিমবাংলায় অন্য সরকার ছিল, ঠিক। সেখানে যেভাবে যন্ত্রণা ভোগ করেছি, যেভাবে বিড়ম্বিত হয়েছি, হ্যাঁ। তাকেও চিনেছি, একেও দেখছি। এও যদি চেঞ্জ হয়, সেও শুধু পোশাক পাল্টায়, মানুষ পাল্টায়। শুধু পোশাক পাল্টায়, মানুষ পাল্টায় না। আর সমর্থন কি শুধু পাঠকদের হবে? অবশ্যই, বেশ। অবশ্যই, আচ্ছা, আচ্ছা। একবারে। বেশ। রাজনীতির আমি কেউ নই, এটা আমি তখনও বলবো, এখনো বলবো। এখনো যদি কেউ আমাকে বলে যে দাদা হ্যাঁ। আপনাকে পদ্মশ্রী দেবো, হ্যাঁ। আমি রাখুন পদ্মশ্রী, দোহাই আমাকে এসব ভাবতে হবে না। খুব ভারী। আমি কোনোভাবে কোনো বিনিময়ের রাস্তায়, ঠিক। আমার কবিতা যদি কেউ পড়ে বলে পুলকদা আপনার এটা ভালো হয়নি, এটা বাজে লিখেছেন, এটা ভালো, আমি তাকে গ্রহণ করে নেবো, তাকে বুকে টেনে নেবো, কেননা সে আমার সমালোচনা করেছে। আমার বেশ। কবিতা যে সমালোচনা করে, আমি তাকে বুকে টেনে নিতে চাই। আচ্ছা, বই মেলায় তো এই 3টে বই আবার পাঠকরা পাবে। প্রথম কথা, কোন স্টল থেকে পাবে, কত নম্বর স্টল থেকে পেতে পারে? এখনো দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে, এই স্টলটা আমি পাইনি। আচ্ছা। ওই দুটো বইয়ের স্টল পেয়ে গেছি 617 না 617। 617 617 কবিগুরুর কান্না আর ভালোবাসি বলে 617 নম্বর স্টলে কলকাতা বই মেলায়। ঘুরতে তো আমাদের সবাইকেই যেতে হবে। যারা আমরা সাংবাদিক, তারা তো ভালো বইয়ের সন্ধান আপনাদের দেবো বলে যাব, এবং ডেফিনেটলি আমরা যাব, থাকবো 617 নম্বর স্টলে, আমরাও যাব, আমরা ঢু মারবো। এবং পাঠকেরা এই দুটো বই এবং তৃতীয় বই, দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে, এটা সেই আনন্দম প্রকাশন। আনন্দম প্রকাশনী থেকে বার হচ্ছে। বেশ। এটা আনন্দম। তারপরে এই 3টে বই পেয়ে পাঠকদের মনের খবরটাও আমরা একটুখানি ঢু মারার চেষ্টা করবো। আজকের আমরা একেবারে বইমেলা আসন্ন, সেই বইমেলার জায়গা থেকে আমরা লেখকের সাথে কথা বললাম, লেখক পুলক রায়ের সাথে কথা বললাম, যিনি একেবারে অন্য জগতের মানুষ, কিন্তু লেখাই এখন তার প্রাণ, ধ্যান, জ্ঞান। তিনি রাজনীতির ময়দানে নেই, তিনি শুধুমাত্র সমর্থন করছেন তার পাঠকদের। তবে আমাদের এই আলাপচারিতা শেষ করব, যদি লেখকের মধ্যে দিয়ে একটা কবিতার ছন্দে কিছু বলা যায়, তাহলে আমার মনে হয় আমার যারা আজকে এই পডকাস্ট শুনছে, আলাপচারিতা শুনছে, তারাও মনে হয় শুনতে চাইবে। লেখকের কণ্ঠে একটা ছোট্ট যদি কবিতা আমরা শুনতে পারি। নিশ্চয়ই, তাকে খুব ভালো জিনিস শোনাবো। আমরা পুলক রায়ের সাথে আজকের এই আলাপচারিতায় আমরা ছিলাম, এবং আপনাদেরকে বলে রাখি যে এরকম প্রচুর লেখার যারা আসল গুণী মানুষ, আসল গুণী মাথায় রাখবেন, আমরা কিন্তু এখানে আসল আর নকল গুণীকে আমরা একটুখানি একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। নকল গুণীদের সঙ্গে আমরা একটুখানি দেখছি নকল গুণী কারা, সেগুলোকে আমাদের দেখতে হবে। কিন্তু আসল গুণী মানুষজন, তারা কিন্তু সম্বর্ধনাটাই তাদের শেষ কথা নয়, তারা শুধুমাত্র তাদের কাজকর্মের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে সামনে নিয়ে আসেন। কোনো ফেসবুক পোস্ট নয়, কোনো শেয়ার নয়, কোনো ভিউজ নয়, শুধুমাত্র তারা একেবারে নীরবে নিভৃতে বসে তারা তাদের কাজটা চালিয়ে যান। হ্যাঁ, পুলাদা। এবারে দেখুন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, হ্যাঁ। বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, ঠিক। কেন সে আমার প্রতিবেশী। ঠিক। আমি নিজে কবি হিসেবে ওখানে 5-7টা অনুষ্ঠান করে এসেছি, ঠিক। মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু এখন যা ঘটনা ঘটছে হ্যাঁ, হ্যাঁ। পীড়াদায়ক। এখনো ওই ঘটনা ঘটার পরেও আমি অনলাইনে দুটো একটা অনুষ্ঠান করেছি, এখনো আমাকে অনুরোধ করে, আমি বলছি, না আপনাদের যা ঘটছে এখানে আমি আর নেই, আমি যেতে পারি না, আমি দাঁড়াতে পারি না, আমি বলতে পারি না, আমার পক্ষে সহ্য হয় না। আপনার গায়ের রক্ত লাল, আমার গায়ের রক্ত লাল, আপনারা কি করছেন, ধর্ম ধর্ম কি করছেন, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, আপনারা যদি এই সমস্ত প্রতিবাদ না করেন, প্রতিবাদ তো আপনাদের দেখতে পাই না। যাই হোক, আমি আর কলমে একটা কবিতাটার বেশ। নাম হচ্ছে সহনশীলতা ধর্ম সেতু। আচ্ছা। সহনশীলতা ধর্ম সেতু না, ধর্ম সাঁকো, ধর্ম সাঁকো। নৃশংস বর্বর বিভীষিকাময় অগ্নিস্ফুলিঙ্গ গিলে খাচ্ছে দীপু দাসের জীবন্ত প্রাণ। চিৎকারে চিৎকারে হারিয়ে যাচ্ছে, ক্ষীণ হচ্ছে, মিশে যাচ্ছে মৃত্যুর কাছে একটা প্রাণ ভিক্ষার কাতর হাহাকার। করুণাহীন মানবতাহীন মনুষ্যত্ব, জল্লাদ জেহাদি সম্প্রদায় তোয়াক্কা করে না, প্রমাণে ব্যস্ত নির্লজ্জ ক্ষমতার। মৃত্যুকে হাতে তুলে এনেছে শহরের চৌরাস্তায়, নরসংহার এগিয়ে চলেছে শহরে ও গ্রামে। সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর নিপীড়ন অত্যাচার, এ কি শুধু ধর্মের ওপর ধর্মের ব্যভিচার? শান্তি কোথায়?
নতুন করে বলার কি আছে দরকার? জেহাদি জল্লাদ ঘৃণ্য জাতির একটাই ধর্ম, ইতিহাস প্রমাণ করেছে বারবার। ত্যাগ তিতিক্ষা সহনশীলতা শ্রেষ্ঠ ধর্ম, স্মৃতির কথায় সহনশীল সক্ষতার। সবার উপরে মানুষ সত্য সনাতনী কণ্ঠস্বর, সভ্যতাকে এগিয়ে দিয়েছে প্রতিকূলতায়, জীবনকে করেছে উদ্ধার। বাহ, কেমন! এই যে সবার উপরে মানুষ সত্য, চণ্ডীদাস বলেছে। ঠিক কথা, চণ্ডীদাস ঠিক। সনাতনী। ঠিক আর কথা। আমরা যে আমার মুসলিম সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে শুনি কোরআন শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ, আরে আল্লাহ যদি শ্রেষ্ঠ হয়, ইতিহাস বলেছে তোরা কলঙ্কিত সম্প্রদায়। ইতিহাস বলেছে আজকে যত লুট রাজনী ভাগা ভাগি সব তোদের জাতি করেছে, কিন্তু তাও তোরা স্বীকার করছে না। এমনকি তোদের কোরআনও পর্যন্ত কথা বলেছে অন্য জাতি বা অন্য সম্প্রদায় মানে কাফের। তোরা সেটা প্রমাণ করছিস, তোরা মানুষ কোথায় ভাই? তোরা তো রক্তের রং যে লাল, সেটা তো তোরা বুঝিস না। আমার কাছে যদি সে যে কোনো সম্প্রদায়ের রক্ত আমি দেখি, আমি আগে কাঁপবো, আগে বুকে হাত দিয়ে ভাববো কি হচ্ছে। ঠিক কথা। কিন্তু তোমাদের মনে সেই জিনিসটা নেই। এটাই আমাকে বেশি ভাবিয়ে তুলেছে। তাই সহনশীলতা ধর্ম সাঁকো, সাঁকোটা হচ্ছে সেতু, সেতুকে পেরোতে হয় যখন মানুষ বিপদে পড়ে। ঠিক কথা। সাঁকো সেই কাজেই লাগে, সেতু সেই কাজ দিয়ে আমরা বিপদে উদ্ধার হই, পারাপার হই। পারাপার হই। ঠিক। আমরা পুলকের সাথে আজকের একান্ত আলাপচারিতায় অনেক কিছু কথা বললাম, এবং কথা বলতে বলতে অবশ্যই জেনে নিলাম কবিগুরুর কান্না, ভালোবাসি বলে, আর দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে। এই তিনটে বই নিয়ে লেখক পুলক রায় তিনি আসছেন কলকাতা বইমেলায়, 617 নম্বর স্টলে পাওয়া যাবে। আর ওইদিকে আনন্দ প্রকাশনী থেকেও কিন্তু পাওয়া যাবে নতুন বই দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে। শেষ প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে ছোট্ট করে, কি বার্তা থাকবে লেখক পুলক রায়? যারা বই পড়তে ভালোবাসেন তারা নিশ্চয়ই বই মেলায় আসছেন, আসবেন। আপনাদেরকে শুধু আমি অনুরোধ করব, আমার বইতে সমাজটা তুলে ধরা আছে। রবীন্দ্রনাথ যে বা যারা ভালোবাসেন, রবীন্দ্রনাথ নিয়ে যারা গবেষণা করেন, আমার বইটা আমি একা বলতে পারি না। গয়লা যেরকম বলে না যে দই টক কি মিষ্টি, আমি সেরকম বলতে পারবো না আমার বইটা ভালো কি মন্দ। ভালো বলবে পাঠক। তাই বলবো আপনারা কবিগুরুর কান্নাটা পড়বেন। পড়লে আপনি যে জিনিসটা পাবেন, আপনি যে উপলব্ধির মধ্যে আসবেন, আপনি আপনার সন্তানদেরকে, উত্তর প্রজন্মকে বোঝাতে পারবেন, বলতে পারবেন যে হ্যাঁ, বইটার মধ্যে পড়লে এত চরিত্র, এত উপন্যাস, এত গল্প, এত গান রবীন্দ্রনাথ লিখেছে, কেন লিখেছে, কিভাবে লিখেছে, প্রত্যেকে লিখেছে, প্রত্যেকে তার এই উপলব্ধি অনুভূতি। আর ঘরের ছেলে ভাইপো কি বলে, আমাদের পশ্চিমবাংলার সমাজ, ভারতবর্ষের সমাজ, প্রতিবেশী বাংলাদেশের সমাজ, সিঁদুর নিয়ে অপারেশন হয়ে গেল পশ্চিম পাকিস্তান, সেই নিয়েও লেখা। রবীন্দ্রনাথের সম্পর্কে যে দেখো ঘরের ছেলে ভাইপো কি বলে আর একটা কবিতা আমি শোনাবো, যে কবিতাটা দিয়ে আমি বইটা শুরু করেছি। রবীন্দ্রনাথ আমার বুকে শুধু নয়, আমার সর্ব অঙ্গে এবং সর্ব চিন্তা ভাবনায়, চলার পথে, উঠতে বসতে সব সময় রবীন্দ্রনাথ। তাই ঘরের ছেলে ভাইপো কি বলে যে কবিতাটা দিয়ে আমি শুরু করেছি, বেশ। কবিগুরু ও মেহের আলী। মেহের আলী হচ্ছে রবীন্দ্রনাথের একটা ভালো ছোট গল্প, ক্ষুদিত পাষাণ, সেখানে দিয়ে একটা চরিত্র মেহের আলী, সেখান থেকেই কবিতার নামকরণ করেছি কবিগুরু ও মেহের আলী। কবিগুরু মেহের আলীকে দিয়ে বলিয়েছ দূর হটো তফাৎ যাও, বিস্মৃত পাঠক আমি তোমার সাহিত্য চর্চায়, আত্মবিশ্বাসে আত্মবিশ্লেষণের অন্তরাত্মায় ক্ষমা করো আমায়। বিস্মৃত পাঠক আমি সত্যের সন্ধানে, সাহিত্যের দর্পণে, আলংকারিক গুণে, মননে অতি সন্তর্পণে, ভাষায় তোমাতে মত্ত হয়েছি, পিছু নিয়েছি, দৃষ্টি উন্মোচিত করেছি ঘরে বাইরে, সোনারতরীতে চেপে গেছি বহু দূরে, রাজশাহী চট্টগ্রাম রংপুরে, গঙ্গা পদ্মার বিস্তৃতিকে তুচ্ছ করে নিজেকে মুক্ত করেছি দিগন্ত ছাড়িয়ে, নিরুদ্দেশ যাত্রায় বলা কাটা নাই, অনুভবে অবগত হয়েছি তুমি সুদূরের পিয়াসী নবযুগের কল্পনায়, আমার অন্তঃকরণে মালঞ্চ বিসর্জন ঝড় তুলেছে মানবতাবোধের চেতনায়, ত্যাগ তিতিক্ষা শৌর্যের পরিচয়, এ শান্তির বাণী আত্মবিশ্লেষণের আত্মপ্রত্যয়। তবে মেহের আলীকে দিয়ে কেন বলিয়েছ দূর হটো তফাৎ যাও? সংখ্যালঘু অশিক্ষিত বলে? সে আজ আর দরিদ্র দারোয়ান সংখ্যালঘু নয়, ঘুরে দাঁড়িয়েছে, পয়সা করেছে, জিহাদি তকমা নিয়েছে, প্রতিবেশী বাংলাদেশের সংখ্যাগুরু হয়েছে, তাই এখন তোমাকে উল্টে বলছে দূর হটো তফাৎ যাও কাফের, তোমাকে ভাঙছে, অস্বীকার করছে তোমার ভাষায়, এখন
এসব কি তবে সুপ্ত মনের জেহাদি জল্লাদি পরিচয়? বাহ, খুব সুন্দর। কবিগুরুর যে মূর্তি ভাঙছে, হুম। কবিগুরুর যে জাতীয় সঙ্গীত মানতে চাইছে না, এখন নতুন করে নতুন কবির নাম নিয়ে বলছে এই আমার জাতীয় ঠিক, কবি, ঠিক, এই আমাদের বিশ্বকবি। হুম। কত জনের কত মন্তব্য, কিন্তু এগুলো তো আমি মেনে নিতে পারবো না। তার মানে তো হচ্ছে রবীন্দ্রনাথকে অস্বীকার করা। ঠিক। যারা রবীন্দ্রনাথের মূর্তির উপরে হাত চালায় তাদেরকে মানুষ বলে মনে করতে পারি না, প্রতিবেশী বলে ভাবতেও পারি না। ঠিক, একদম পরিষ্কার কথা, অকপটে আমরা লেখকের সাথে কথা বলে অনেক কিছু জানলাম, বুঝলাম। আমাদের আরো বুঝতে হবে, এবং সেই বোঝার জন্য যেটা দরকার, পাঠকদেরকে, ডিজিটালের যুগেও কিন্তু পাঠকরা বইয়ের গন্ধে বুঁদ হয়ে থাকেন। তাহলে চলুন, অবশ্যই কলকাতা বইমেলার ডেস্টিনেশন হোক। আমরা পুলক রায়ের আমরা সঙ্গে কথা বললাম, লেখকের অনেক যন্ত্রণার কথাও কিন্তু আজকের আমাদের এই খোলামেলা আলাপচারিতা উঠে এলো। অনেক অনেক শুভেচ্ছা এইবারের বইমেলা এবং আগামী দিনের জন্য। পুলক রায়ের কলম থেকে আর কি কি সৃষ্টি বের হয়, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। ভালো থাকবেন আপনারা, অবশ্যই আপনি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্য থাকবেন। নমস্কার। নমস্কার।